আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে তুরস্ক থেকে মিষ্টি সকালের শুভেচ্ছা। আজকের লাইভটি শুরু করছি দুটি বিশাল সুসংবাদ দিয়ে। আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দিয়েছেন ইরানের জন্য, তুরস্কের জন্য। ইরানের জ্বালানি মন্ত্রী ইরানের জ্বালানি মন্ত্রী মোহসিন পাক নেজাদ ঘোষণা করেছেন ইরান এক বিশাল গ্যাসের রিজার্ভ পেয়েছে। ইরানের ফার্স প্রদেশের পাশে পারস্য উপসাগরে সাউথ ফার্স গ্যাস ফিল্ডের সাথেই ইরান এক নতুন বিশালাকার গ্যাস ফিল্ডের অনুসন্ধান পেয়েছে। কতটুকু গ্যাস আছে? 7 ট্রিলিয়ন ঘনফিট গ্যাস রয়েছে। আমরা ইরানের এই গ্যাস আবিষ্কারের একটা ভিডিও দেখাচ্ছি। এটাকে বলে অফশোর গ্যাস ফিল্ড, অর্থাৎ সমুদ্রের মধ্য থেকে যেই গ্যাসটা উত্তোলন করা হয়। ভালো সংবাদ পড়লে শুনলে কোন দোয়া পড়তে হয় কমেন্টে লিখতে পারেন। আজকে শুধু ইরান নয়, তুরস্ক ঘোষণা দিয়েছে তারা একটি বিশালাকার তেলের সন্ধান পেয়েছে। সেই তেল তুরস্কের দিয়ারবাকির শহরে Çalışması tüm দিয়ারবাকির hızıyla প্রদেশে devam উৎসর্গ করা ediyor. হয়েছে। Türkiye'nin en önemli petrol sahasında bulunuyoruz. Burası Diyarbakır ve Kaya petrolünü ilk kez şu anda ekranlarınıza taşıyoruz. Enerji ve Tabii Kaynağı তুরস্কের দিয়ারবাকির প্রদেশে যে তেলের খনি পাওয়া গিয়েছে তাতে ধারণা করা হচ্ছে $540 বিলিয়ন তেল রয়েছে। আবারও শুনুন, $540 বিলিয়ন তেল। আমরা গতকালকে বলেছিলাম তুরস্ক এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করছে। প্রেসিডেন্ট এরদোয়ান অনেকগুলো ভিশনারি প্রকল্প নিয়ে এগুচ্ছে। তুরস্কের নিজস্ব ফাইটার জেট তৈরি করছে। বিপুল পরিমাণ টাকা দরকার, বিনিয়োগ দরকার। আল্লাহ তাআলা বলছেন, কত টাকা লাগবে বান্দা বলো, আমি তোমার জন্য আসমান জমিন খুলে দিচ্ছি। প্রিয় দর্শক, তুরস্ক ইতিমধ্যেই তেলের উৎপাদন শুরু করেছে গাবার নামক ওয়েল ফিল্ড থেকে, যেখান থেকে তুরস্ক বছরে $8 বিলিয়ন তেল উৎপাদন করছে। তুরস্ক এখনো তেল আমদানিকারক রাষ্ট্র। তুরস্ক বছরে প্রায় $50 বিলিয়ন তেল গ্যাস আমদানি করে। যদি এই নিজস্ব সোর্স থেকে তেল এবং গ্যাস তুরস্ক উত্তোলন করতে পারে, $50 বিলিয়ন তুরস্ক ডিফেন্স ইন্ডাস্ট্রি, এডুকেশনে, হেলথ কেয়ারে খরচ করে তুরস্ক এবং পশ্চিমাদের সাথে যে ব্যবধান রয়েছে, গ্যাপ রয়েছে, এটা খুব দ্রুতই কমে আসবে। আজকে গুরুত্বপূর্ণ সংবাদ দেব সিরিয়া থেকেও। তার আগে বলতে চাই, আমাদের রিজিকের মালিককে, আমাদের রিজিকের মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা যখন দুনিয়ার সবাইকে বাদ দিয়ে আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা তখন রিজিকের দরজাগুলো খুলে দেয়। ইরান তার জ্বলন্ত উদাহরণ। ইরান কারো কাছে মাথা নত করেনি। বিশ্বের পরাশক্তি তিনটি এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে এসেছে। টমাহক ক্রুজ মিসাইল, F-35, F-16 শুধু নয়, সেই ভয়ঙ্কর B-2 বোম্বার বিমান নিয়ে এসেছে। ইরান কি মাথা নত করেছে? করেনি। ইরান বলেছে, আমরা সেজদা দেই শুধু আল্লাহর জন্য, আমরা শুধু আল্লাহর ইবাদত করি, আমরা শুধু আল্লাহর কাছেই সাহায্য চাই। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইরানকে এই কঠিন অর্থনৈতিক অবরোধ দিয়েছে মাত্র গত সপ্তাহে। আল্লাহ বলছেন, কি অবরোধ দেবে দেখো, আমি ইরানের জন্য এমন সব খনিজ সম্পদের দরজা খুলে দিচ্ছি, সারা বিশ্ব ইরানের কাছে আসতে হবে, ইরানের পায়ে এসে পড়ে থাকবে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গ্যাসের রিজার্ভ ইরানের। যাদের গ্যাস দরকার, যাদের তেল দরকার, তারা ইরানের কাছে আসতে বাধ্য। কোনো অবরোধ কাজ হবে না ইনশাল্লাহ। এবং ইরানের এই গ্যাস অনুসন্ধান ইরানকে খুব দ্রুত আবার ইকোনমি রিকভার করতে সাহায্য করবে। একই কথা, তুরস্ক যেই তেলের সন্ধান পেয়েছে, এই তেল উত্তোলনের মাধ্যমে তুরস্ক তার ইন্ডাস্ট্রিকে, তার ডিফেন্স ইন্ডাস্ট্রিকে রকেটের গতিতে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ। আমি নিজেও গতকাল অবাক হয়েছি তুরস্ক যখন ঘোষণা দিয়েছে তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার আগামী বছর 2027 সালের সেপ্টেম্বরের 29 তারিখ পানিতে নামবে। একটা তুরস্কের মতো একটা টেকনোলজিতে মধ্যম দেশের পক্ষে নিজস্ব টেকনোলজির এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করে সমুদ্রে নামানো, এটা একটা বিশাল ভিশনারি প্রকল্প। প্রিয় দর্শক,
বাংলাদেশের মাটির নিচেও বিপুল পরিমাণ সম্পদ রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এত পরিমাণ সম্পদ দিয়েছে, আমাদের কোনোদিন কোনো দেশের কাছে নির্ভরশীল হতে হবে না। কিন্তু দুর্ভাগ্য, আমাদের ইরানের মতো, আমাদের তুরস্কের মতো বলিষ্ঠ লিডারশিপ নেই। যেদিন আমাদের বলিষ্ঠ লিডারশিপ আসবে, সেই দিন আমরাও আমাদের সম্পদগুলো উত্তোলন করতে পারবো। বড় অভাগা জাতি আমরা, যেই দেশে ইউরেনিয়াম আছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের কুলাউড়া পাহাড়ের ইউরেনিয়াম দেখতে গিয়েছিলেন। বাংলাদেশের সিলেটে তেল পাওয়া গিয়েছে। সেই ৭৯ সালে প্রেসিডেন্ট জিয়া সিলেটে গিয়েছিলেন তেলের খনি দেখার জন্য। তারপরের 14 দিনের মাথায় প্রেসিডেন্ট জিয়াকে হত্যা করা হয়েছে, শহীদ করে দেয়া হয়েছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। এরপর থেকে আর কোন সরকারের সাহস হয়নি দিল্লির রক্তচক্ষুকে উপেক্ষা করে এই গ্যাস উত্তোলন, এই ইউরেনিয়াম উত্তোলনের, এই তেল উত্তোলনের। বাংলাদেশের সমুদ্রের নিচে বিপুল পরিমাণ গ্যাস রয়েছে, আমাদের গ্যাসগুলো উত্তোলন করে নিয়ে যাচ্ছে ভারত। প্রতিবেদন প্রকাশ করছে চীনের সিসমিক জাহাজ। আমাদের নিজেদের দেশের গ্যাস উত্তোলন না করে স্বৈরাচারী হাসিনার সেই জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বিপুল পরিমাণ এলএনজি আমদানি করেছে, বাংলাদেশকে আমদানি নির্ভর দেশে পরিণত করেছে। আজকে জ্বালানির সংকটে সারা দেশে বিদ্যুৎ সংকট। এখন সময় এসেছে আমাদের নিজস্ব গ্যাস উত্তোলন করার। আমাদের কয়লা খনিতে কয়লা পড়ে আছে, আমরা কয়লা আমদানি করছি বিভিন্ন দেশ থেকে। কয়লার অভাবে বিদ্যুৎ বন্ধ হয়ে গিয়েছে। সময় এসেছে কয়লা আমদানি উত্তোলন করার। আমরা দেখতে চাই প্রেসিডেন্ট জিয়ার পথে হাঁটছে তারেক রহমান। যদি তারেক রহমান সাহসের সাথে সামনে আগায়, সারা দেশের মানুষ তাকে সাপোর্ট দিবে। কিন্তু যদি দিল্লির পলিসির মতো আগের মতো বাংলাদেশের খনিজ সম্পদ চাপা পড়ে থাকে, বাংলাদেশের মানুষ গ্যাসে বিদ্যুতে কষ্ট পায়, তাহলে এটার পরিণতি খুব সুখকর হবে না। আমরা আশা করব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রনায়করা আগাবে। আল্লাহ তাআলা তুরস্কের মতো, ইরানের মতো আমাদেরকেও রিজিকের দরজা খুলে দেবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে চাই। সিরিয়াতে ইসরায়েলের বিমান হামলার পর তুরস্ক সিরিয়ার সীমান্তের দিকে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম পাঠানো শুরু করেছে। এই সংবাদে টনক নেড়ে উঠেছে তেল আবিবের। মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে পায়ে ধরে তড়িঘড়ি করে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে ডেকে নিয়ে এসেছে জর্ডানে। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী, সিরিয়ার গোয়েন্দা প্রধান, সিরিয়ার শীর্ষ কর্মকর্তাদের সাথে ইসরায়েলি কর্মকর্তাদের একটা গোপন মিটিং হয়েছে জর্ডানের রাজধানী আম্মানে, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়। এবং সেখানে বলা হয়েছে তুরস্ককে থামতে বলো, সিরিয়া তুমি আর আগ বেরো না, আমরা উত্তেজনা কমাতে চাই, আমরা তুরস্ক কিংবা সিরিয়ার সাথে যুদ্ধ চাই না, আমরা একটা নিরাপত্তা চুক্তি চাই যে সিরিয়া থেকে ইসরায়েলে হামলা হবে না। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ সাইবানি বলেছে, আমরা নিরাপত্তা চুক্তি তখনই করব যখন ইসরায়েল বিনা যুদ্ধে তার প্রত্যেকটি সৈন্যকে সিরিয়ার ভূখণ্ড থেকে বের করে নিয়ে যাবে। সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি সৈন্য থাকা অবস্থায় ইসরায়েলের সাথে নো এগ্রিমেন্ট। নাম্বার 2, ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে গোলান মালভূমি আমাদের ভূখণ্ড, এটা আমাদের ভূখণ্ড। নাম্বার 3, আমাদের সেনাবাহিনীকে পুনর্গঠন করার ব্যাপারে আমরা ইসরায়েল কিংবা কারো কোনো কথা শুনবো না। আমাদের দেশ স্বাধীন সার্বভৌম দেশ, আমরা আমাদের মিলিটারিকে তৈরি করব, আমাদের এয়ারফোর্সকে তৈরি করব, আমাদের নেভিকে তৈরি করব, এটা আমাদের অধিকার। নাম্বার 4, সিরিয়া কোন দেশের সাথে জোট করবে, কোন জোটে যোগ দিবে, সেই অধিকার সিরিয়া কারো কাছে বর্গা দিবে না। সিরিয়া তার নিজস্ব সিদ্ধান্তে সে কোন জোটে যাবে তার সিদ্ধান্ত নেবে। অর্থাৎ সিরিয়া যে মক্কা জোটে যোগ দিতে চায় সেই বিষয়েও গ্যারান্টি চায় মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে। আলোচনা শুরু হয়েছে। সিরিয়া বলেছে ইসরায়েলকে 1974 সালের যে চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী ফিরে যেতে হবে সিরিয়ার ভূখণ্ড থেকে, এবং গোলান মালভূমির উপর সিরিয়ার যে অধিকার, সেই অধিকার থেকে সিরিয়া এক বিন্দু ছাড় দেবে না। প্রিয় দর্শক, আমরা আজকের লাইভটি খুব বেশি বড় করব না।
আমরা মনে করছি ইরান এবং তুরস্কের মতো আল্লাহ তাআলা চাইলে সিরিয়ার জন্য, সিরিয়ার এই পবিত্র বরকতময় ভূমি থেকেও এমন অসংখ্য খাজানা, এমন অসংখ্য রিজিকের ভান্ডার খুলে দিতে পারে, যাতে পৃথিবীর বিভিন্ন দেশে রিফিউজি হয়ে থাকা লক্ষ লক্ষ মানুষ যারা দেশে ফিরছে তাদের রিজিকের ব্যবস্থা হয়। সিরিয়া ইতিমধ্যেই খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। সিরিয়া তার প্রয়োজনের চেয়ে অতিরিক্ত গম উৎপাদন করেছে। ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যেও সিরিয়া তেল গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হবে। সিরিয়া সহ মুসলিম বিশ্বের প্রতিটি দেশের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন আমাদেরকে আত্মনির্ভরশীল জাতি বানায়, পরনির্ভরশীল নয়। আমরা যেন রিজিকের জন্য একমাত্র আল্লাহর কাছে নির্ভরশীল থাকি এবং আমরা যেন শুধুমাত্র সেজদা দেই আল্লাহর জন্য। আমরা সেই কথাই বলতে চাই, দিল্লি নয়, পিন্ডি নয়, ওয়াশিংটন নয়, বাংলাদেশের পলিসি হবে ঢাকা থেকে, বাংলাদেশের জন্য, বাংলাদেশ ফার্স্ট। এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের লাইভ। বাংলাদেশ জিন্দাবাদ। দর্শক বন্ধুরা, আজ 24শে আগস্ট সোমবার, 5 দিন পর আপনাদের সামনে ফিরলাম। না, কোথাও বেড়াতে যাইনি। এই কটা দিন আমি একটা কাজে ডুবেছিলাম। আপনাদের জন্য আরো গভীর বিশ্লেষণ, আরো তাজা খবর, আরো তাড়াতাড়ি আনার একটা ব্যবস্থা বানাচ্ছিলাম। সেই কাজ আপাতত শেষ। আজ থেকে প্রতিদিন 3 থেকে 6টা ভিডিও আসবে, কথা দিলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো 3টে বড় খবর। 1, আমেরিকার সংসদের স্পিকার মুখ খুলেছেন, বলেছেন ইরান যুদ্ধ ঢুকছে নতুন পর্বে, আর এবার সঙ্গে নামবে আমেরিকার বন্ধু দেশরাও। 2, হরমুজ প্রণালীতে ইরান জারি করেছে নতুন ফরমান, নিয়ম ভাঙলে জরিমানা, জাহাজ জব্দ, এমনকি চিরকালের আটক। 3, আজ রাতেই আসছে আমেরিকার নতুন স্যাংশনের তালিকা, আর তার আগেই ইরান বলে দিয়েছে প্রতিবেশীরা ওই যুদ্ধে নামলে 1 ফোঁটা তেলও উপসাগর ছেড়ে বেরোবে না। 3টে খবর আলাদা দেখাচ্ছে, কিন্তু একটা সুতো এই 3টেকেই বেঁধে রেখেছে, সেটা শেষে খুলব। তাহলে শুরু করি। প্রথম খবর, জনসনের ঘোষণা। আমেরিকা কি সত্যি আর একটা যুদ্ধের দরজা খুলছে? প্রশ্নটা উঠছে একটা ইন্টারভিউ থেকে। গতকাল ফক্স নিউজকে ইন্টারভিউ দিয়েছেন মাইক জনসন, আমেরিকার হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার, মানে সোজা কথায় আমেরিকার সংসদের নিচের কক্ষের প্রধান, ট্রাম্পের পরে দেশের অন্যতম বড় চেয়ার। সেই চেয়ারে বসা মানুষটা বলেছেন ইরানের সঙ্গে যুদ্ধ খুব তাড়াতাড়ি ঢুকছে এক নতুন পর্বে, আর এই পর্বে আমেরিকা একা নয়, সঙ্গে নামবে আমেরিকার বন্ধু দেশরাও। জনসন আরও বলেছেন ট্রাম্প ইরানকে পরমাণু অস্ত্র থেকে আটকে দিয়েছেন। গোটা দুনিয়া জানে আমরা সাপের মাথা কেটে ফেলেছি, কিন্তু আলোচনার টেবিলে ইরানিদের বিশ্বাস করা যায় না। এতগুলো বড় দাবি একসঙ্গে শুনলে একটা তথ্য মনে রাখা দরকার। আল জাজিরা মনে করিয়ে দিয়েছে ট্রাম্পের নিজের গোয়েন্দা প্রধানই আগে বলেছিলেন ইরান পরমাণু বোমা বানাচ্ছে, এর প্রমাণ নেই। হামলার পরে জাতিসংঘের পরমাণু সংস্থার প্রধানও একই কথা বলেছিলেন। মানে দাঁড়ালো যে বোমা থামানোর কৃতিত্ব জনসন দাবি করছেন, সেই বোমার প্রমাণটাই কেউ দেখাতে পারেনি। তাহলে প্রশ্ন, বন্ধু দেশ মানে কারা? আরব দেশগুলো, নাকি ন্যাটোর ফ্রান্স, জার্মানি, ব্রিটেন? জনসন একটা নামও বলেননি, তবে একটা আভাস বাজারে আছে। রয়টার্স আগেই জানিয়েছে ফ্রান্স আর ব্রিটেন মিলে হরমুজ পাহারার একটা জোট গড়ছে, প্রায় 1 ডজন দেশ নিয়ে। মজার কথা, জোটটা ন্যাটোর কাঠামোর বাইরে। ন্যাটোর মুখপাত্র নিজেই বলেছেন এটা ন্যাটোর মিশন নয়, মানে বন্ধুরা আসছে কিন্তু নিজের পতাকা কেউ লাগাতে চাইছে না। ইরান অবশ্য জবাব দিয়ে রেখেছে, সেটা একটু পরেই বিস্তারিত বলবো এই ভিডিওতেই। দর্শক বন্ধুরা, এবার আমার বিশ্লেষণটা বলি। ওই একই ইন্টারভিউতে জনসন নিজেই স্বীকার করেছেন যে 3রা নভেম্বর আমেরিকার মিড টার্ম ভোট, আর এই ভোটের আগে যুদ্ধটা মিটিয়ে ফেলতে পারলে ভালো হয়। আল জাজিরা লিখছে জরিপের পর জরিপ বলছে রিপাবলিকান ভোটাররাও এই যুদ্ধ শেষ চান, মানে যুদ্ধটা এখন ভোটের বোঝা। তাই প্রশ্নটা ঘুরছে ওয়াশিংটনের দিকেই। জনগণ যুদ্ধ শেষ চাইছে, আর স্পিকার শোনাচ্ছেন নতুন পর্বের গল্প। এটা কি সত্যি নতুন অভিযানের ছক, নাকি ভোটের আগে জোর দেখানোর চেষ্টা? সময় বলবে। এগিয়ে যাই। পরের খবরটা হরমুজের। যে প্রণালী নিয়ে এত যুদ্ধ,
সেখানে ইরান এবার হাতে তুলেছে নতুন অস্ত্র, না বন্দুক নয়, আইনের খাতা। গতকাল ইরানের পার্সিয়ান গালফ স্টেট অথরিটি নতুন ফরমান জারি করেছে। তাতে বলা হয়েছে ইরানের নিয়ম যে জাহাজ ভাঙবে তার ভবিষ্যতের যাতায়াত বন্ধ, ভারী জরিমানা হবে, জাহাজ জব্দ হতে পারে, এমনকি চিরকালের জন্য আটকেও রাখা যাবে। আর কথাটা শুধু মুখের হুমকি নয়, অথরিটির ওয়েবসাইটে ঝুলছে একটা কালো তালিকা। নিউজ উইক লিখছে তালিকায় এখন 46টা জাহাজ, 17টা দেশের পতাকা রয়েছে। শিপিং কোম্পানিদের বলা হয়েছে জাহাজ ভাড়া নেওয়ার আগে তালিকাটা মিলিয়ে নিন, আর তালিকার জাহাজকে কেউ সাহায্য করলে, মাঝ সমুদ্রে তেল সরানো, যে কোনো লেনদেন, তার নামও তালিকায় উঠবে। এখানেই শেষ নয়, গতকালই ইরানের সংসদের নিরাপত্তা কমিটি একটা খসড়া আইনে সায় দিয়েছে। অনুমতি পাওয়া জাহাজকে হরমুজ পারাপারে ইরানকে সার্ভিস ফি দিতে হবে। আর হরমুজের ছবিটা এখন কি, সংখ্যাটাও শুনে রাখুন। ব্রিটিশ নৌবাহিনীর সংস্থা UKMTOর হিসাব, হরমুজের জাহাজ চলাচল যুদ্ধের আগের চেয়ে প্রায় 90% কম। এদিকে ট্রাম্প ম্যাপে লিখে রেখেছেন হরমুজ আমেরিকার এলাকা, আর ইরান লিখছে আইন, ছাপছে তালিকা, বসাচ্ছে ফি। মানে দাঁড়ালো একজনের দাবি টুইটে আর একজনের দাবি কাগজে কলমে। আমি যা বুঝছি দখল আসলে কার, মাপার একটা সহজ কাঁটা আছে। কে কার দরজায় কড়া নাড়ছে? ইরাক নিজের তেলের ট্যাঙ্কার পার করানোর অনুমতি চেয়েছে তেহরানের কাছে, ওয়াশিংটনের কাছে নয়। উত্তরটা ওখানেই আছে। এই তালিকা কয়টা দেশ মানে সেটাই এখন দেখা। পরের খবরে এই লড়াইয়েরই আর একটা মাঠ, সেই মাঠটা টাকার। আজ রাতে ভারতীয় সময়ে ওয়াশিংটনে সংবাদ সম্মেলনে বসছেন আমেরিকার অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ঘোষণা করবেন ইরানের বিরুদ্ধে নতুন স্যাংশনের তালিকা। তার নিজের ভাষায়, ইতিহাসের সবচেয়ে কড়া স্যাংশন। মনে রাখুন, ইরানের ঘাড়ে এর মধ্যেই 6000-এর বেশি স্যাংশন ঝুলছে, তার উপরে আজ এই নতুন তালিকা। কিন্তু তালিকা বেরোনোর আগেই তেহরান থেকে জবাব চলে এসেছে। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের নতুন সচিব মোহসেন রেজাই রাষ্ট্রীয় টিভিতে বলেছেন, আশেপাশের কোনো দেশ আমেরিকার এই অর্থনৈতিক যুদ্ধে যোগ দিলে ইরান তাকে শত্রু ধরবে। আর তার পরের লাইনটা শুনুন, যোগ দিলে এক ফোঁটা তেলও পারস্য উপসাগর হরমুজ ছেড়ে বেরোবে না। শুধু তাই নয়, তেল রপ্তানির অন্য রুটগুলোও নিশানায় থাকবে। IRGCর মুখপাত্রও আজ মুখ খুলেছেন, বলেছেন আমেরিকা বোমা ছেড়ে টাকার যুদ্ধে নেমেছে। এটাই সামরিক ব্যর্থতার নীরব স্বীকারোক্তি। কথাটা ইরানির রাষ্ট্রীয় সূত্রে, সেটা মাথায় রাখুন। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, 5 মাস বোমা ফেলার পর লড়াইটা ব্যাংকের খাতায় নেমে এসেছে কেন? আজ রাতের তালিকার সবচেয়ে বড় প্রশ্ন একটাই, চীনা ব্যাংকের নাম থাকবে কি? চীন ইরানের সমুদ্রপথের তেলের 80% বেশি কেনে, আর সেপ্টেম্বরের শেষে শি জিনপিং যাচ্ছেন হোয়াইট হাউসে। নাম থাকলে সেই সফর কাঁপবে, না থাকলে বোঝা যাবে। সবচেয়ে কড়া তালিকাটাও চীনকে ঘাঁটাতে সাহস পায়নি। এবার চটপট কয়েকটা খবর। দর্শক বন্ধুরা, ইরানের প্রেসিডেন্ট পেজিশিয়ান বলেছেন ইরান এখন পুরো দস্তুর অর্থনৈতিক, সামরিক, নিরাপত্তার যুদ্ধের মধ্যে আছে। তবে অর্থনীতি ভেঙে পড়ার মার্কিন ভবিষ্যৎবাণী তিনি উড়িয়ে দিয়েছেন। এদিকে তেলের বাজারে ব্র্যান্ড ক্রুড অয়েল বর্তমানে ঘুরছে ব্যারেল প্রতি প্রায় $94, গত 1 মাসের সর্বোচ্চ স্তরে। আর আমেরিকার নৌবাহিনীতে বড় বদল, 9 মাস টানা সমুদ্রে থেকে দেশে ফিরেছে এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কন। সেই জায়গায় এসেছে জর্জ ওয়াশিংটন। 9 মাস একটা রণতরীর পক্ষে অস্বাভাবিক লম্বা সময়। মানে এই যুদ্ধ আমেরিকার নৌবাহিনীরও ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই 3টে খবর এবার একটু পাশাপাশি রাখুন। জনসন টিভিতে শোনাচ্ছেন নতুন পর্বের কথা, এদিকে ইরান ওয়েবসাইটে ছাপছে আইন আর তালিকা, আর বেসেন্ট আনছেন স্যাংশনের কাগজ। 3 জায়গাতেই অস্ত্র এখন বোমা নয়, কাগজ। 5 মাস আগে এই যুদ্ধ শুরু হয়েছিল বোমা দিয়ে, আজ দুপক্ষই লড়ছে খাতা কলমে। এখন যে যুদ্ধ বোমায় শেষ হয়নি সেটা কাগজে শেষ হবে, এটা বিশ্বাস করা কঠিন। তাই সামনের কয়েকদিন দুটো জিনিসে নজর রাখুন। 1, আজ রাতে বেসেন্টের তালিকায় চীনা ব্যাংকের নাম থাকে কিনা। 2,
জনসনের বন্ধু দেশের মধ্যে কেউ প্রকাশ্যে মুখ খোলে কিনা, একটা দেশও নাম তাদের লেখায় কিনা। আমার হিসাব বলছে নভেম্বরের ভোটের আগে ওয়াশিংটন বড় মাঠের যুদ্ধে যাবে না, কাগজের যুদ্ধটাই চলবে। এখন আপনার কি মনে হয়, জনসনের জোটে কোন দেশ সত্যি আগে নাম লেখাবে? আপনার মতটা কমেন্টে লিখুন। বাকি খবর নিয়ে আজই আবার আসছি পরের ভিডিওতে।